তাহলে আমরা সামনের দিকে আগাই। তো প্রথমে হচ্ছে আমাদের এই অংশটুকু একটু খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাকে মনে রাখতে হবে, যে তড়িৎ পরিবাহী আর তার প্রকারভেদ। তো পরিবাহিতার ভিত্তিতে আমরা তড়িৎ পরিবাহীকে দুইটা ভাগে ভাগ করি। সেটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী, যেটা আগের দিন দেখছো। আর আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী। আচ্ছা, তো এই দুইটা ভাগের আমরা ক্লাসিফিকেশনও দেখছিলাম, যে ইলেকট্রনীয় পরিবাহী ছোটবেলা থেকে দেখে আসতেছি ধাতব পরিবাহীকে তিনটা অংশে ভাগ করা যায়। এক সুপরিবাহী, একটা হচ্ছে অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টিভ বলে দেওয়া হয়েছে, ঠিক আছে, যেহেতু ও পরিবাহী। আচ্ছা, তো সুপরিবাহী কারা, যেরকম আমি ধরে নিতে পারি কপার, এরপরে আয়রন, ঠিক আছে, ধরো যে সোডিয়াম, এই ধাতুগুলা বা জিঙ্ক, যেটাই ধরো না কেন, ধাতু সমূহ হচ্ছে সুপরিবাহী হয়। আর অর্ধপরিবাহী হচ্ছে বেশি কিছু মানে নাই, যেমন হইতেছে আমরা বেশি পরিমাণে অর্ধপরিবাহী ইউজ করি সিলিকন আর জার্মেনিয়ামকে, ঠিক আছে। এরাই সবচেয়ে বেশি ব্যবহৃত অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কারা, যারা হচ্ছে পরিবাহী এবং অপরিবাহীর মতো দুইটাই আচরণ করতে পারে, মানে পরিবাহিতা তার নির্ভর করে তাপমাত্রার উপর আর কি, ঠিক আছে। আর সুপার পরিবাহী বা যেটাকে বলতেছি যে সুপার কন্ডাক্টিভ, এটা কারা, এটা হচ্ছে এখানের ধরো যে কোনো একটা সংকর ধাতু, তো এই সংকর ধাতু, এটার সাথে তুমি যদি হচ্ছে ধাতুর অক্সাইড, সংকর ধাতুর যদি অক্সাইড তুমি মিশ্রিত করো, বা সংকর ধাতু মানে তো হচ্ছে সংকরিত ধাতুকে বোঝাচ্ছে, একত্রিত, ধরো যে তোমার সিলিকনের মধ্যে আহ কি বলে আয়রনকে মিশ্রিত করছো, বা অনেক কিছু মিলে একটা সংকর ধাতু বানাইছো, সাথে সাথে হচ্ছে তোমার সংকর ধাতুর যে অক্সাইড সমূহ, সংকর ধাতুর অক্সাইড, এদেরকে আমরা সুপার কন্ডাক্টিভ হিসেবে দেখতে পাই। মানে এদের যেই রোধ যেটাকে বলি আমরা, সেই রোধের পরিমাণটা অনেক কম বা বেশি একটা বাধা দেয় না। এরা হচ্ছে সুপার কন্ডাক্টিভ বা সুপার পরিবাহী। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী, যে জিনিসটা শব্দ থেকেই তো বুঝতে পারো যে আমি কোনো তড়িতের মাধ্যমে কাউকে বিশ্লেষণ করব। তার মানে যাকে আমি ভেঙে ফেলতে পারবো তাকে অবশ্যই ক্যাটায়ন অ্যানায়নে ভাগ করা সম্ভব, ঠিক আছে। তার মানে এই ক্যাটায়ন অ্যানায়নে ভাগ করতে পারি কোন একটা দ্রবণকে, যেহেতু, তো এই দ্রবণগুলো কি, তিনটা অংশে ভাগ করা যায়। এক, সবল যদি তড়িৎ বিশ্লেষ্য হয়, তাহলে আমাদের ধরো যে এইচসিএল এর দ্রবণ বা গলিত অবস্থার এইচসিএল, ঠিক আছে, গলিত অথবা দ্রবণ হিসেবে আমরা পাই। এরপরে হচ্ছে আমাদের তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার বা লবণের মধ্যে আছে সালফিউরিক অ্যাসিড, তারপরে আছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের গলিত আর দ্রবণ দুইটারই কিন্তু গতদিন তোমরা দেখে আসছো যে তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হয়। কপার সালফেটের দ্রবণ, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এরকম আর কি, এরা সবল বা অনেক বেশি স্ট্রং। উইক কারা, মানে অনেক কম পরিমাণে ইলেকট্রিসিটি পাস করতে দেয় বা অনেক কম পরিমাণে বিয়োজিত হয় যারা আর কি, মেইনলি যেমন মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার, যেমন আমাদের ইথানোয়িক অ্যাসিড আছে, তারপরে হাইড্রোজেন সালফাইড যেটা, এরপরে হচ্ছে কার্বনিক অ্যাসিড, তারপরে হচ্ছে মনে করো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এরা হচ্ছে দুর্বল, মানে সম্পূর্ণরূপে ভাঙে না, 100% এরা বিয়োজিত হয় না, বাট এরা কিন্তু 100%, সবলটা 100%-এর মতো বিয়োজিত হয়, ধরে নেওয়া যায় যে প্রায় 100%। আর এরা বেশ কম, ধরো যে 2 থেকে 3% বিয়োজিত হয়। আর যারা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, মানে যাদেরকে আসলে কি বলা যায়, খুবই কম পরিমাণে বিশ্লেষণ হয় বা বিশ্লেষণ ধরার মতো না, নগণ্য, ঠিক আছে, এনাফ না, তাদের মধ্যে আছে যেরকম পানি, এরপরে আছে মনে করো অ্যালকোহল, ঠিক আছে, এখানে ইথানলের এক্সাম্পল দেওয়া হয়েছে, এরপরে কার্বন টেট্রাক্লোরাইড, এরপরে কার্বন কি বলে এখানে হচ্ছে মিথাইল ট্রাইক্লোরাইড, ঠিক আছে, এরপরে এখানে চিনির দ্রবণ, এরপরে গলিত সালফার, কাঠ, রাবার। কাঠ, রাবার তো একেবারেই অপরিবাহী, এরা কোনোভাবেই কি বলে ক্যাটায়ন আয়নে বিভক্ত হয় না। আর উপরে যারা আছে এরাও ক্যাটায়ন আয়নে বিভক্ত হতে চায় না। পানি অল্প মাত্রায় বিশ্লেষ্য, অনেক কম, যেমন হচ্ছে আমার যদি 4 ডিগ্রি সেলসিয়াস নাও, তাহলে পানি হচ্ছে H+OH- এ ভাঙে, এবং তার ঘনমাত্রা তোমরা জেনে আসো পানির আয়নিক গুণফল থেকে, ঠিক আছে, পানির আয়নিক গুণফল 10⁻⁻14 হয় আর কি। যাই হোক, তো এই লিস্টটা তোমরা মোটামুটি মাথায় রাখলেই চলবে, এত কঠিন কিছু না আর কি, ঠিক আছে। আশা করি সবার এগুলা মনে থাকবে, তাই না? সামনের দিকে আগাবো। আচ্ছা, আমাকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইড। আমাকে জিজ্ঞেস করছো যে এটা কত নাম্বার স্লাইড, এটা প্রথম স্লাইড। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। এখন যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে এই তড়িৎ কোষ যে আমরা একদম ছোটবেলা থেকে শিখে আসতেছি, এই তড়িৎ কোষ হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, তড়িৎ কোষ হচ্ছে দুই টাইপের। এক হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, আরেক হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, আর এই দুইটার পার্থক্য অলরেডি তোমরা অনেকখানি জেনে আসছো। কি পার্থক্য? সেটা হচ্ছে এই শক্তির যে রূপান্তর, সেই শক্তি রূপান্তর থেকে আমি বলে দিতে পারি যে তড়িৎ বিশ্লেষণ কোষ কোনটা আর তড়িৎ রাসায়নিক কোষ কোনটা। খুবই সিম্পল। ধরো আমি হচ্ছে কোনো একটা ব্যাটারির সাহায্যে বা কোনো একটা ধরো যে তড়িৎ প্রবাহের মাধ্যমে একটা বিক্রিয়া ঘটায় ফেললাম, তাহলে আমি ওখানে শক্তি রূপান্তরটা আসলে কি করছি? সেখানে আমি শক্তি রূপান্তরটা করছি ঠিক এইরকম যে বিদ্যুৎ শক্তি থেকে বা তড়িৎ শক্তি থেকে আমি হচ্ছে কি পাইছি, একটা রাসায়নিক বিক্রিয়া পাইছি বা রাসায়নিক শক্তিতে পরিণত হয়েছে। তো আমি লিখতে পারি যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এই ধরনের কোষ যদি আমি পাই যেখানে কোনো একটা তড়িৎ শক্তি বা সোর্স বা ব্যাটারি বা যেটাই বলো না কেন, সেইখান থেকে যদি আমার একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে সেই ধরনের তড়িৎ কোষকে বা কি বলে ইলেকট্রোকেমিক্যাল সেলকে আমি কি বলবো, যে তড়িৎ তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তর হয়, এবং এটাকে বলতেছি আমি তড়িৎ বিশ্লেষণ কোষ। ঠিক আছে, আর যদি উল্টাটা হয় যে আমি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া করতেছি, ধরো যে আমি একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করলাম, রাসায়নিক বিক্রিয়া হলো, এবং সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে আমাদের শক্তি উৎপন্ন হয়েছে, এবং এই শক্তিটার মাধ্যমে কোনো একটা বাল্ব জ্বালিয়ে ফেললাম বা কোনো একটা ভোল্ট মিটারে আমি বিক্ষেপ পাইলাম বা কিছু এই ধরনের যদি ঘটে, তাহলে সেটাকে বলা হইতেছে তড়িৎ রাসায়নিক কোষ। তার মানে এখানে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমরা তড়িৎ শক্তি পাই। এই কেস যদি হয় তাহলে সেটাকে বলা হইতেছে তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এখানে যে শক্তির পার্থক্য এবং এই শক্তির পার্থক্যের ভিত্তিতে যে ঘটনাটা ঘটে সেটা আমরা দেখতে পারলাম। আর এটাকে তোমার যদি একটা সেল দেখে মনে রাখতে চাও যে কিরকম দেখতে, তাহলে আমি খুব ইজি একটা ওয়ে তোমাকে বলে দিতে পারি যে যদি ধরো কোন একটা ইলেকট্রিক সেল দেখতে এরকম, যে তোমার ব্যাটারি যুক্ত আছে। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এবং এর ফলে তোমার হচ্ছে এই জায়গার মধ্যে কোন একটা বিক্রিয়া সংঘটিত হয়েছে, রিয়াকশন। ঠিক আছে, তাহলে এই পাত্রের মধ্যে বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য এই ব্যাটারিটা কিন্তু দায়ী। ঠিক আছে, এই ধরনের কেস যখন হবে তখন তুমি বুঝে যাবে যে এটা তড়িৎ বিশ্লেষণ বোঝাচ্ছে। আর তড়িৎ রাসায়নিক কেমন হবে, যেরকম তুমি একটা বিক্রিয়া করবা, এখানে মনে করো হচ্ছে একটা পাত্রের মধ্যে বিক্রিয়া করবা, রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে শক্তি উৎপন্ন হবে এবং এই শক্তির মাধ্যমে কোন একটা মনে করো বাল্ব জ্বলে উঠবে, বা ধরো যে কোনো একটা ভোল্ট মিটার দিবা, সেখানে বিক্ষেপ দিবে, তাহলে সেটাকে দেখে বুঝতে পারবে যে সেটা একটা তড়িৎ রাসায়নিক কোষ। এরপরে যে কাহিনীটা সেটা হচ্ছে যে তড়িৎদ্বার, এখানে তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎদ্বারের আর কি কি বলে ভিন্ন আর কি চিহ্ন আর কি। ঠিক আছে, মোটামুটি তোমরা কিন্তু 9-10 থেকে বা এর আগের থেকে দেখে আসতেছো, ক্লাস 8 থেকে দেখে আসতেছো যে তড়িৎদ্বারের চিহ্ন আমরা বিশ্লেষণ কোষে যেরকম হয় রাসায়নিক কোষে উল্টাটা হয়। কিরকম? সেটা হচ্ছে যে আমার দেখা যায় যে যেহেতু তড়িৎ বিশ্লেষণ কোষে আমাদের পজিটিভ ব্যাটারির পজিটিভ প্রান্তটা একটা তড়িৎদ্বারের প্রবেশ করানো হয়, সেটা আমাদের ওই জায়গাটার ভিতরে অ্যানায়ন এসে সে জারিত হয়, এবং অ্যানায়ন এসে জারিত হওয়ার ফলে তার চিহ্নটা হয়ে যায় যে প্লাসের সাথে প্লাস যুক্ত হওয়ার কারণে এটা হয় আমাদের অ্যানোড পজিটিভ, অ্যানোড হয় পজিটিভ, আর ক্যাথোড হয় বিপরীত ভাবে নেগেটিভ। ঠিক আছে, এটার রিজনটা কি? এটা রিজনটা আমি বলে দিলাম যে তোমার ব্যাটারির কারণে, যে ব্যাটারির সংযোগটা যেদিকে দিবা, পজিটিভ যেদিকে হবে সেদিকটাই প্লাস হবে, নেগেটিভ যেদিকে হবে সেদিকে নেগেটিভ হবে। আর পরবর্তী যে বিক্রিয়াটা সেটা আসলে এই পজিটিভ নেগেটিভ এর উপর নির্ভরশীল। তো আমরা এগুলো সামনের দিকে দেখবো, সমস্যা নাই। আর যেই এইখানের আমাদের তড়িৎ রাসায়নিক কোষের যেই অ্যানোড এবং ক্যাথোড, এইটা হচ্ছে সাধারণত প্রায় বলবো যে প্রায় 70%-এর মতো, ঠিক আছে, 60%-এর উপরেই হচ্ছে অ্যানোড ক্যাথোডের চিহ্ন হয় ভিন্ন। যেমন এটার অ্যানোড হবে নেগেটিভ এবং ক্যাথোড হয় পজিটিভ। আচ্ছা,
এটা আর কি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। তবে কিছু তড়িৎ রাসায়নিক কোষ আমরা ইচ্ছা করে পরবর্তীতে আবার ব্যাটারি সংযোগ করতে পারি বা কোনোভাবে ভোল্টেজ সোর্সের মাধ্যমে এই তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে যখন আমরা কোনো প্রভাব ফেলি, তখন দেখা যায় যে ক্যাথোড অ্যানোডের চিহ্ন কিন্তু পরিবর্তন হতে পারে। তবে ক্যাথোড অ্যানোডের যেই কাজ, অর্থাৎ অ্যানোডের মধ্যে যেই জারণ ঘটে, ক্যাথোডের মধ্যে যে বিজারণ ঘটে, এটা দুইজনের জন্যই সত্য বা সকল তড়িৎ কোষের জন্যই সত্য। ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে? আমাকে এখানে জুনিয়র জিজ্ঞেস করছে যে কত ভোল্ট আসবে। কত ভোল্ট আসবে সেটা আসলে নির্ভর করে আমি কত শক্তিশালী তড়িৎদ্বার ব্যবহার করতেছি তার উপর নির্ভর করে। আচ্ছা, এই রিয়াকশন গুলা কত ভোল্টে আসবে, এই একই প্রশ্ন করতেছো। আচ্ছা, প্রশ্নের উত্তর তো বলেই দিলাম যে তুমি হচ্ছে এখানে যদি ভোল্টেজ পেতে চাও, তোমার তড়িৎদ্বারের উপর নির্ভরশীল যে আমার তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে কোন তড়িৎদ্বারটা ইউজ করছে। আমি যদি অনেক অধিক সক্রিয় এবং অনেক কম বা অসক্রিয় কোন একটা ধাতু নিয়ে তড়িৎদ্বার গঠন করি, ঠিক আছে, সেখানে যদি অ্যানোড এবং ক্যাথোড নেই, তাহলে হচ্ছে কিন্তু দেখবো ভোল্টেজের মাত্রা তত বাড়তেছে বাড়তেছে। ঠিক আছে। আর যদি হচ্ছে কাছাকাছি নেই, তাহলে দেখা যাবে যে ভোল্টেজের মাত্রা তত কম আসবে। আচ্ছা, আর আরো ব্যাপার স্যাপার আছে যে আমাদের যদি তড়িৎদ্বারকে বাড়াই দেই, একটা পাতের জায়গায় তুমি যদি 4-5টা পাত ব্যবহার করো, অবশ্যই তাহলে ভোল্টেজের মাত্রা বাড়বে। ঠিক আছে। তানিন জিজ্ঞেস করছো কেন ডিফারেন্ট। ডিফারেন্ট হচ্ছে এই চিহ্ন ডিফারেন্ট হওয়ার কারণ আমরা গতদিন আলোচনা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে। তো তাও আমি হচ্ছে এখানে দেখাবো কিছু কিছু তড়িৎ কোষ তো আছেই, আমি এখানে তোমাকে একটু হালকা পাতলা বুঝাই দিতে পারবো, সমস্যা নেই। দেখো, তড়িৎ কোষ এখানেই আমরা মানে কেন চিহ্ন কি হয় না হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে একটা গ্যালভানিক সেল লেফট সাইডে, এবং রাইট সাইডে হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। আর গ্যালভানিক সেল যেই জিনিসটা, সেটা একটা তড়িৎ রাসায়নিক কোষ। এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ। এবং ডান পাশে যেটা, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। আচ্ছা, এখন আসি যে কোনটার কাজ কি। তড়িৎ বিশ্লেষণ কোষটা আগে বুঝো, তাহলে তুমি তড়িৎ রাসায়নিক কোষটাও বুঝতে পারবে সহজে। দেখো, এখানে আমি যেটা করছি যে আমার দুইটা বিকার নেওয়া হয়েছে। একটার মধ্যে আমাদের ক্যাডমিয়ামের একটা পাত ব্যবহার করা হয়েছে, এবং ক্যাডমিয়ামের সাথে হচ্ছে ক্যাডমিয়ামের দ্রবণ ব্যবহার করা হয়েছে। তাহলে ক্যাডমিয়ামের দ্রবণের উপরে আমাদের ক্যাডমিয়ামের পাত ইউজ করা হয়েছে, এবং এই দ্রবণের মধ্যে তার মানে 1 মোলার দেখানো হয়েছে যে ক্যাডমিয়াম 2+ অবস্থিত। আচ্ছা, ডান পাশে যেটা করা হয়েছে যে কপারের একটা দ্রবণ নেওয়া হয়েছে 1 মোলারই, এবং কপারের একটা অ্যানোড কি বলে পাত নেওয়া হয়েছে। অ্যানোড ক্যাথোড পরের বিষয়। অ্যানোড ক্যাথোড নির্ভর করে আসলে কাজের ভিত্তিতে। আমি কি করছি, একটা পাওয়ার সাপ্লাই দিছি। এই পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে আমি এখানের যেই ধনাত্মক প্রান্তটা, এটা হচ্ছে পজিটিভ প্রান্তটা, আমাদের কপারের সাথে যুক্ত করে দিছি। এই যে এখানের যে লাল কালারের যে তার দেখতে পাচ্ছ, এই লাল কালারের তারটা হচ্ছে পজিটিভ তার। এই পজিটিভ তারটা এখানে আমি যোগ যোগ করে দিছি আর কি। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ তার যেটা আছে, সেটাকে আমি যোগ করে দিছি এই ক্যাথোডে। ঠিক আছে, এখানে আমাদের সরি ক্যাডমিয়ামে, এটা হচ্ছে নেগেটিভ। এখন কাজ কি হবে এটা বোঝার চেষ্টা করি। এইখানে যখন প্লাস আর এখানে যখন মাইনাস আছে, তখন আমাদের এইখানের প্রথম যেই রিয়াকশনটা ফার্স্টে হয় অ্যানোডের রিয়াকশন, তারপর হয় ক্যাথোডের রিয়াকশন। ঠিক আছে। তো অ্যানোডের মধ্যে কি হবে, এইখানের যে আমাদের কপারের আমার পাতটা আছে, এই কপারের পাতটা থেকে ইলেকট্রন বের হবে। এখানের যে কপার আছে, যে এখানে কপার সলিড যেটা দেখতে পাচ্ছ, এই কপারটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দিবে, কারণ সে পজিটিভ প্রান্তে তৈরি হয়েছে, তার মানে হচ্ছে তার মধ্যে পজিটিভ ভোল্টেজ কাজ করতেছে, তার মানে সে ধনাত্মক হতে চাইবে, তাই না? এবং ধনাত্মক হতে চাইলে সে কপার 2+ তৈরি করবে এবং দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। এই দুইটা ইলেকট্রন কি করবে, এই তার যেটা আছে এই তারের মাধ্যমে পাস করবে ইলেকট্রন। এই যে দেখো, এখানে ইলেকট্রন পাস করতেছে এদিক থেকে এদিকে। এই ইলেকট্রনটা পাস করে পরবর্তী যে আমাদের কি বলে পাত আছে, সেই পাতের মধ্যে গিয়ে প্রবেশ করবে। প্রবেশ করার পর এই ক্যাডমিয়াম যখন রিসিভ করবে, এই ক্যাডমিয়ামের থেকে পরবর্তীতে ইলেকট্রনটা এই দ্রবণে আসবে। দ্রবণে আসার পর পাবে হচ্ছে ক্যাডমিয়াম 2+ কে। এই ক্যাডমিয়াম 2+ তখন কি হবে বলতো, এই ক্যাডমিয়াম 2+ হচ্ছে ওই যে দুইটা ইলেকট্রন এদিকে আসছে কষ্ট করে, সেই দুইটা ইলেকট্রনকে একসেপ্ট করবে, এবং একসেপ্ট করে ক্যাডমিয়াম সলিডে পরিণত হয়ে যাবে, এবং দ্রবণ থেকে এই ক্যাডমিয়ামটা এখানে পাতের মধ্যে যুক্ত হবে, ক্যাডমিয়ামের একটা প্রলেপ তৈরি করবে। ঠিক আছে, এখানে হচ্ছে ক্যাডমিয়ামের প্রলেপ তৈরি করবে।
আচ্ছা, এই যে প্রসেস, এই প্রসেসটার মধ্যে এখন দুইটা বিক্রিয়া অলরেডি ঘটে গেছে। এক হচ্ছে অ্যানোডের মধ্যে ঘটছে, কপার থেকে কপার 2+ হয়েছে, মানে ইলেকট্রন ছেড়ে দিছে, এবং ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে হচ্ছে কি, জারণ। এবং ওই ইলেকট্রনটা আবার রিসিভ করছে কি, ক্যাডমিয়াম। তাহলে এই রিসিভ করার ঘটনাটাকে বলা হয় বিজারণ। তো আমরা ক্যাথোড অ্যানোডের সংজ্ঞায় এখন আসি। অ্যানোডে ছিল যে কোনো একটা কি বলে, যেই তড়িৎদ্বারের মধ্যে জারণ বিক্রিয়া ঘটে তাকে বলা হয় অ্যানোড। তার মানে হচ্ছে আমরা এই তড়িৎদ্বারটাকে, কপারের এই তড়িৎদ্বারটাকে বলবো তখন অ্যানোড। আর যেই তড়িৎদ্বারে আমাদের বিজারণ প্রক্রিয়া ঘটে সেটাকে আমি বলি যে ক্যাথোড। তাহলে বিজারণ প্রক্রিয়া যেহেতু এই আমাদের তড়িৎদ্বার ক্যাডমিয়ামের তড়িৎদ্বারে ঘটছে, তাই আমি এটাকে কি বলবো, ক্যাথোড। ঠিক আছে, তাহলে ক্যাথোড এবং অ্যানোডের কনসেপ্ট আসলে বিক্রিয়ার পরবর্তী ঘটনা। বিক্রিয়ার আগে আমি কখনো বলতে পারবো না যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছি? যে আমাদের বিক্রিয়াটা হবে, জারণ বিজারণ আমি দেখবো, দেখার পরে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এখানে জারণ ঘটছে সেটারে বলবো অ্যানোড, আর যেখানে বিজারণ ঘটছে সেখানে বলবো আমি ক্যাথোড। ঠিক আছে, একদম ক্লিয়ার। আচ্ছা, আর মোটামুটি তোমাদের এতটুকু আশা করি ধারণা আছে যে এই ইলেকট্রন যেটা আছে সেই ইলেকট্রনটা অবশ্যই মিলাতে হয়। ঠিক আছে, তোমার ডান পক্ষ বাম পক্ষ ইলেকট্রন যেই কয়টা দেয়া হয়েছে আমাদের জারণ প্রক্রিয়ার মধ্যে যতগুলি ইলেকট্রন ছাড়বে, বিজারণ প্রক্রিয়া অতগুলোই ইলেকট্রন প্রবেশ করবে, তাই না? তার মানে অতগুলো ইলেকট্রন গ্রহণ করবে। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমাদের ইলেকট্রনের সংখ্যাটাকে তোমাকে মিলানো লাগে, এবং মিলায় ওভারঅল রিয়াকশনটা পাওয়া যায়। ওভারঅল রিয়াকশনটা হচ্ছে দুই পাশের ইলেকট্রন কাটাকাটি যায়, এই দুইটারে যোগ করবা, যোগ করলে তোমার সামগ্রিক বিক্রিয়ার এটা পেয়ে যাবে আর কি। ঠিক আছে, সামগ্রিক বিক্রিয়াটা পেয়ে যাবা। আচ্ছা, এখন আসি লেফট সাইডের কাহিনীতে, যে গ্যালভানিক সেল বা তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে কি ঘটতেছে। এখানে যেটা করা হয়, আমি করব কি, এইখানে ক্যাথোড অ্যানোড নেওয়া হয়েছে, মানে এখানে কপার এবং কি বলে ক্যাডমিয়াম নেওয়া হয়েছে, ক্যাথোড অ্যানোড তো পরের বিষয়। এইদিকে আমি কোনো ভোল্টেজ সোর্সই যোগ করি নাই, কোন রকমের পাওয়ার সাপ্লাই দেই নাই। তাহলে এখন আমার যে ভোল্টেজের ডিফারেন্স, আমার ইলেকট্রিসিটি তো পাস করবে, ইলেকট্রন তো পাস করবে, তাই না? এই ভোল্টেজের ডিফারেন্সটা অবশ্যই হচ্ছে আমাদের ইলেকট্রনের পাসের উপর নির্ভরশীল, তাই না? মানে এই ইলেকট্রনের যেদিক থেকে যেদিকে যাবে সেটা হচ্ছে আমার এই যে ভোল্টেজ ডিফারেন্স, কার থেকে কার ভোল্টেজের ডিফারেন্স, সেইখান থেকে আমি বলতে পারি, তাই না? যেখানে হচ্ছে আমাদের হাই ভোল্টেজ, সেখান থেকে আমার ইলেকট্রিসিটি লো ভোল্টেজে যায়, তার মানে লো ভোল্টেজের থেকে হচ্ছে হাই ভোল্টেজের দিকে ইলেকট্রন পাস হয়। এই জিনিসগুলো তো আমরা মোটামুটি শুনেই আসছি, তাই না? তো সক্রিয়তা সিরিজ অনুযায়ী আমাদের যে ক্যাডমিয়ামের সক্রিয়তা আছে, সেই ক্যাডমিয়ামের সক্রিয়তা কিন্তু মানে কম। ঠিক আছে, আর যে কপারের সক্রিয়তা সেটা কিন্তু বেশি। ফলে কি হয় এখন দেখার চেষ্টা করি। এখান থেকে ক্যাডমিয়ামের দ্রবণের মধ্যে আমি হচ্ছে ক্যাডমিয়ামের পাতকে যোগ করছি, তাই না? আগের মতোই সেম টু সেম, জাস্ট এইখানে ছিল পাওয়ার সাপ্লাই, বাট পাওয়ার সাপ্লাই কে উঠাই দিয়ে আমি একটা ভোল্ট মিটার যোগ করে দিছি। আচ্ছা, তাহলে তুমি আমাকে জাস্ট বলো, যে হচ্ছে লোয়ার ভোল্টেজের দেখাবে যে আমার যে ক্যাডমিয়ামের যে পাথটা আছে সেটা কপারের থেকে লো ভোল্টেজের। লো ভোল্টেজের আমি কিভাবে বুঝতেছি, আমাদের বিভবের মান থেকে বুঝতেছি যে এই সক্রিয়তা যার নিচে তার ভোল্টেজও কম, সক্রিয়তা যার নিচে তার জারণ ভোল্টেজটা আর কি কম। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো তো, যে ক্যাডমিয়ামের আর কপারের মধ্যে কাকে প্লাস আর কাকে মাইনাস দেওয়া উচিত? বারবারই আমি যেহেতু বলতেছি যে ক্যাডমিয়ামের লো ভোল্টেজ, তার মানে ক্যাডমিয়ামকে মাইনাস দেওয়া উচিত না, এবং কপারের হচ্ছে হাই ভোল্টেজ এই দুইজনের সাথে, তার মানে কপারকে আমাদের প্লাস দেওয়া উচিত না? কি মনে হয়, এরকম না ঘটনাটা? ওকে, এখানে ইকরা আসি, এরপরে হচ্ছে তানিয়া। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইখানে যার লো ভোল্টেজ হবে সেই লো ভোল্টেজকে আমি মাইনাস দিব, আর যার হাই ভোল্টেজ হবে মানে সক্রিয়তা অনুযায়ী, সক্রিয়তার উপরে যে অবস্থান করতেছে তাকে প্লাস দিয়ে দিব। ঠিক আছে, এবারে আসি আমার দ্রবণের কাহিনীতে। তো যেহেতু এটা মাইনাস, ঋণাত্মক, তাহলে সেখানে কি ঘটবে বলতো? এইখানে আমাদের কি বলে, যে বিক্রিয়াটা ঘটবে অবশ্যই বুঝতে পারতেছি, এখানে আমাদের বিজারণ বিক্রিয়াটা হবে মাইনাসের জায়গায়। আর হচ্ছে যে কি বলে, এখানে যে আমাদের সরি জারণ বিক্রিয়াটা হবে, এবং এখানে হচ্ছে কপারের মধ্যে বিজারণ বিক্রিয়াটা হবে। এখন কিভাবে বিজারণ এবং কিভাবে জারণ বিক্রিয়া হবে এটা আমি দেখি। এটা মাইনাস, আর এখানে হচ্ছে আমাদের ক্যাডমিয়াম 2+ উপস্থিত, আর এখানে হচ্ছে ক্যাডমিয়ামের ধাতু উপস্থিত, আর এখানে উপরে হচ্ছে কপার আর নিচে হচ্ছে কপার 2+ উপস্থিত। এখন আসি বিক্রিয়ার মধ্যে কি হবে। দেখো, আমার এইদিকে হচ্ছে যেহেতু
ক্যাডমিয়াম এখানে ইলেকট্রন কি বলে ত্যাগ করে দিতে পারবে, ঠিক আছে। এই ক্যাডমিয়ামটা হচ্ছে অ্যানোড আকারে থাকবে, অর্থাৎ ক্যাডমিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে এবং দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে ক্যাডমিয়াম 2+ এ পরিণত হবে। এই দুইটা ইলেকট্রন কি হবে, এখান থেকে আমাদের লো ভোল্টেজের থেকে হাই ভোল্টেজের দিকে ইলেকট্রন গুলো পাস হবে। তার মানে এটা হচ্ছে লো ভোল্টেজ আর এটা হচ্ছে হাই ভোল্টেজ। ফলে এইদিকে আমাদের ইলেকট্রনটা সুন্দর করে পাস করে এখানে আবার প্রবেশ করবে, কপারকে খুঁজে পাবে। তাহলে কপারের মধ্যে যখন প্রবেশ করবে, কপারের থেকে ইলেকট্রনটা কি হবে, এই দ্রবণে আসবে। এই দ্রবণে এসে কাকে খুঁজে পাবে, কপার 2+ কে। এই কপার 2+ তখন আবার রিসিভ করবে ইলেকট্রন এবং রিসিভ করে কপারে সলিডে পরিণত হবে, যেটা এই যেই পাত আছে সেই পাতের মধ্যে সুন্দর করে কপারের একটা প্রলেপ তৈরি করবে। তাহলে একটু খেয়াল করো, এর আগের মধ্যে যেটা ঘটছে ক্যাডমিয়ামের প্রলেপ হয়েছে আর এখানে হয়েছে আমাদের কপারের প্রলেপ। তার মানে দুইটা হচ্ছে কিন্তু ভিন্ন কেস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে কেসটা ঘটছে এখানে দেখতে পারতেছি যে আমাদের জারণ বিক্রিয়াটা ঘটতেছে এই ক্যাডমিয়ামের মধ্যে। তাহলে যেহেতু ওর জারণ বিক্রিয়াটা ক্যাডমিয়ামের মধ্যে ঘটতেছে, এটাকে কি বলা উচিত, অ্যানোড বলা উচিত। আর এখানে যে কপারের ঘটনাটা ঘটতেছে, এই কপারের মধ্যে আমাদের বিজারণ বিক্রিয়া করতেছে, এটা হচ্ছে জারণ আর এটা হচ্ছে বিজারণ। ফলে বিজারণ প্রক্রিয়া যেখানে ঘটে সেটাকে বলি আমি ক্যাথোড, আর জারণ প্রক্রিয়া ঘটে যেখানে সেখানে বলি আমি অ্যানোড। আর ওভারঅল রিয়াকশন যদি বলি, এই দুইটারে যোগ করা লাগবে। এখানে দুইটা ইলেকট্রন মিলে গেছে, এটা পরস্পর কাটাকাটি চলে যাবে এবং এটা হচ্ছে আমাদের সামগ্রিক বিক্রিয়াটা পেয়ে যাব, ঠিক আছে। ওকে, এখানে হচ্ছে কিছু প্রশ্ন আসছে, আমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখানে একটু ক্লিয়ার করে নেই। আচ্ছা, এখানে বলতেছো যে সাকিব হাই ভোল্টেজ আর লো ভোল্টেজটা আবার বলতে। হাই ভোল্টেজ হচ্ছে আমাদের এই কপারের দিকে আছে আর লো ভোল্টেজটা আছে হচ্ছে ক্যাডমিয়ামের মধ্যে, ঠিক আছে। আর এখানে আমাদের যেহেতু লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে ইলেকট্রন পাস হয়, তাই আমার এখানে ইলেকট্রনটা ক্যাডমিয়াম থেকে সুন্দর করে এই কপারের কাছে পৌঁছে গেছে। আচ্ছা, অদ্রিতা বলতেছো কোনটা হাই ভোল্টেজ আর কোনটা লো ভোল্টেজ বুঝবো কিভাবে, সক্রিয়তা সিরিজ থেকে বুঝবো, ঠিক আছে। আচ্ছা, এখানে জাস্ট একটা এক্সাম্পল ছিল, এই এক্সাম্পলের ভিত্তিতে আমরা হচ্ছে পরবর্তীতে আজকে ফ্যারাডের যে সূত্র, সেই ফ্যারাডের সূত্রের ম্যাথ এবং ফ্যারাডের সূত্রের মধ্যে আমরা প্রবেশ করব, ঠিক আছে। তো আমাদের ফ্যারাডের সূত্র বোঝার আগে একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে যে ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষ এটা কিভাবে হয়, এটা আবার আমরা এখানে একটু দেখবো। এটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইটিক সেল। আচ্ছা, এখন একটু এখানে মনোযোগ দেই সবাই, ঠিক আছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে এই প্রশ্নটা আপাতত একটু পরে করি, আগে হচ্ছে আমার এইখানে কি বুঝাইতেছে একটু বুঝি, খুবই ইম্পর্টেন্ট। এখানে তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে অলরেডি আমরা জেনে গেছি যে কি ঘটে, ইলেকট্রিসিটি আমরা পাস করি, পরবর্তীতে সেটা কেমিক্যাল চেঞ্জে পরিণত হয় বা রাসায়নিক বিক্রিয়া ঘটায়। তো ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, একটা বিকারে নিছি, এই বিকারের মধ্যে আমি এখানে Z+ লিখছি, এটা কেটে দাও। ধরো যে আমি নিলাম যে সোডিয়াম ক্লোরাইড গলিত, অর্থাৎ লিকুইডটা নিয়েছি, ঠিক আছে। এটা সোডিয়াম ক্লোরাইডের একটা গলিত অবস্থায় আমি এই বিকারের মধ্যে নেওয়া হয়েছে। এর মধ্যে আমি মনে করো দুইটা পাত প্রবেশ করছি, যেটা হচ্ছে জিঙ্কের, মনে করো এটা হচ্ছে ধরে নাও জিঙ্ক, Zn দ্বারা প্রকাশ করতেছে, আর এটাকেও মনে করো হচ্ছে জিঙ্ক, একই তড়িৎ দ্বার নেওয়া হয়েছে, কোনো সমস্যা নাই। এখন আমি এটার সাথে যেটা যোগ করছি সেটা হচ্ছে একটা ব্যাটারি যোগ করে দিচ্ছি। দেখো, এই ব্যাটারির এই প্রান্তটা যেটা লম্বা সেটা প্লাস, যেটা ছোট প্রান্ত সেটা হচ্ছে মাইনাস। এই ব্যাটারির যেহেতু প্লাস প্রান্তটা আমার এই জিঙ্কের এই প্রান্তে যোগ হয়েছে, আমি এটাকে পজিটিভ প্রান্ত ধরতে পারি। আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত জিঙ্কের এই পাতের সাথে যুক্ত হয়েছে, তাই আমি এটাকে নেগেটিভ প্রান্ত ধরতে পারি। এখন আসি যে আমার এইখানের ভিতরের মধ্যে কি ঘটনাটা ঘটবে সেটা বোঝার চেষ্টা করি। আমাদের সোডিয়াম ক্লোরাইড লিকুইড, সোডিয়াম ক্লোরাইড যখন লিকুইড থাকে তখন সেটা সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসে পরিণত হয়, ঠিক আছে, কারণ এটা বিশ্লেষণ হয়ে যায়। দুইটা কেসে হচ্ছে আমাদের কোন তড়িৎ বিশ্লেষিত হয়, এক গলিত অবস্থা আর এক দ্রবণীয় অবস্থা। তো এখানে আমি দ্রবণ নেই, গলিতটা নিচ্ছি। তাহলে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস, আমাকে বলতো এই জিঙ্কের যে প্লাস জায়গাটা আছে বা যেই প্লাস প্রান্তটা আছে সেখানে কে এসে ভিড় করবে, সোডিয়াম প্লাস নাকি ক্লোরাইড মাইনাস, কোনটা এসে ভিড় করবে?
অবশ্যই ক্লোরাইড মাইনাস। এর কারণ হচ্ছে আমাদের প্লাস অবশ্যই নেগেটিভকেই আকর্ষণ করবে, অর্থাৎ ক্লোরাইড মাইনাস গুলো এখানে এসে এসে ভিড় জমাবে। নেক্সট, যদি হচ্ছে আমাদের মাইনাস প্রান্তটা চিন্তা করো, এই মাইনাস প্রান্তটা হচ্ছে ইলেকট্রনটা কই যাবে, ইলেকট্রনটা সুন্দর করে এদিক থেকে এদিকে ফ্লো হবে এবং এদিক থেকে এদিকে ফ্লো হয়ে জিঙ্কের দ্বিতীয় যেই প্রান্ত আছে সেই নেগেটিভ প্রান্তে গিয়ে পৌঁছাবে। এই জিঙ্ক থেকে ইলেকট্রন যে 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 এই দ্রবণে গিয়ে প্রবেশ করবে এবং এই ইলেকট্রনটা খুঁজে পাবে সোডিয়ামকে, সোডিয়াম প্লাসকে। এই সোডিয়াম প্লাসকে যখন ইলেকট্রন খুঁজে পাবে তখন কি হবে, সোডিয়াম প্লাস অবশ্যই ইলেকট্রনকে আকর্ষণ করবে এবং ইলেকট্রনকে আকর্ষণ করে সে একসেপ্ট করে ফেলবে, ঠিক আছে। ফলে এখানে আমাদের বিক্রিয়া ঘটবে বিজারণ বিক্রিয়া, অর্থাৎ এই সোডিয়াম দুইটা প্লাস এ হচ্ছে দুইটা ইলেকট্রনকে নিয়ে নিবে, একসেপ্ট করবে, করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। আচ্ছা, এই সোডিয়াম ধাতুটা এখানে আমাদের আস্তে আস্তে প্রলেপ তৈরি করবে। এখানে এই যে জিঙ্কের পাতটা দেখতে পাচ্ছিলাম, সেই জিঙ্কের পাতের মধ্যে সোডিয়ামের প্রলেপ তৈরি হবে এবং এই প্রলেপটা আমরা আর কি পরবর্তীতে দেখবো যে ইলেকট্রোপ্লেটিং এর একটা ব্যাপার স্যাপার আছে, সেখানে গিয়েও বুঝতে পারবো আর কি। আচ্ছা, এখন এই বিক্রিয়াটার মধ্যেই দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটা একসেপ্ট করছে, তাহলে ইলেকট্রন একসেপ্ট করাটা অবশ্যই বিজারণ। তাহলে এই বিক্রিয়াটা আমি বলতে পারি যে বিজারণ বিক্রিয়া ঘটছে। আর বিজারণ বিক্রিয়া যেখানে ঘটে সেটাকে আমি বলি ক্যাথোড, তার মানে এটাকে বলবো আমি ক্যাথোড বিক্রিয়া। এই হচ্ছে আমাদের মেইন কেস, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রক্রিয়া হইলো, এই প্রক্রিয়ার মাধ্যমে আমি দেখতে পারলাম যে যেখানে জারণ ঘটছে সেটাতে আমি বলতেছি অ্যানোড এবং যেখানে বিজারণ ঘটছে সেখানে আমি বলতেছি ক্যাথোড। আর সামগ্রিক বিক্রিয়া করার জন্য কি করব, সামগ্রিক বিক্রিয়ার মধ্যে আমার কাজ হচ্ছে ইলেকট্রনকে মিলানো। তো দেখো, আমার এখানে উপরেও দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, এখানেও নিচে দুইটা ইলেকট্রন একসেপ্ট করছে, তাহলে আমার এখানে সমতা করা আছে অলরেডি, তার মানে এই দুইটাকে সরাসরি যোগ করে দিলেই হয়ে যাবে। তো এই দুইটাকে আমি যদি যোগ করি তাহলে সামগ্রিক পেয়ে যাব। এই সামগ্রিক বিক্রিয়াটা হবে এই দুই ইলেকট্রন কাটাকাটি যাবে, এখানে থাকবে 2Na প্লাস যোগ 2Cl মাইনাস, এখান থেকে তৈরি হবে হচ্ছে আমাদের দুইটা সোডিয়াম সলিড আর ক্লোরিন গ্যাস। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এখানে আমাকে আবার রিপিট করতে বলতেছো। আচ্ছা, এটা তো অনেক সোজা একটা জিনিস, রিপিট করার মতো তো কিছু না। যে এখানে ক্লোরিন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরাইডে ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছে, আর সোডিয়াম হচ্ছে সোডিয়াম যে আয়নটা ছিল ক্যাটায়নটা, সেই ইলেকট্রনটা রিসিভ করে আমাদের সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট যেই অংশটা সেটা হচ্ছে এই যে সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে সেই সোডিয়াম ধাতুটা প্রলেপ তৈরি করে এবং এটা জমা হয়। তো বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এই যেই পরিমাণে আমার এখানে সোডিয়ামটা জমা হয়েছে, অথবা এমন হতে পারতো যে সোডিয়ামটা হ্রাস পাইছে, কমে গেছে, এইটার উপর ভিত্তি করে আসলে
একটা সে থিওরি দিছে আর কি, ঠিক আছে? তো সেই সূত্রটা সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করব। ওকে, সামনের স্লাইডে যাই। আর কারো কোনো প্রশ্ন আছে এটার মধ্যে, ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে? নাই। ওকে, তাহলে আমরা এখন আজকের যেই মেইন টপিক সেখানে এসে বসছি, সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র। আচ্ছা, ফ্যারাডের মোটামুটি দুইটা সূত্র। মাইকেল ফ্যারাডে এই তড়িৎ যে সেলগুলো আছে সেই সেল নিয়ে দুইটা সূত্র দিছে। এর মধ্যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুইটাই আমরা আজকে দেখব। তো প্রথম সূত্রে কি বলছে সেটা আগে দেখি। বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। আচ্ছা, এখানে কয়েকটা কথা উঠে আসছে। এই কথাগুলো কি কি একটু আমি চিহ্নিত করে দিই। প্রথমত তড়িৎ বিশ্লেষণ, দ্বিতীয়ত এখানে যে পরিমাণে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থ আছে, যেমন একটু আগে আমি সঞ্চিত পদার্থটা দেখতে পাচ্ছি যে জমা হয়েছিল যতটুকু, তো এইটার পরিমাণকে বের করতে চাই, অর্থাৎ কত ভরের পরিমাণে আমার যুক্ত হবে বা কতটুকু আমাদের সঞ্চিত হবে বা কতটুকু ভরের ছেড়ে দিবে বা ক্ষয়প্রাপ্ত হবে, সেটাকে বের করার একটা সূত্র। আর এটা হচ্ছে কার উপর নির্ভরশীল? এটা প্রবাহিত তড়িতের পরিমাণের উপর সমানুপাতিক। এই যে আমার তড়িতের পরিমাণটা বাইর করি, এই তড়িতের পরিমাণটা আমরা চার্জের মাধ্যমে বের করি। এই তড়িতের পরিমাণটা কিসের মাধ্যমে বের করি? চার্জের মাধ্যমে আমরা বের করি, ঠিক আছে? পরবর্তীতে আমরা চার্জকে ইলেকট্রিসিটির মাধ্যমে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন আসি যে এই সূত্রটার মানেটা কি। ধরো আমাদের এই যে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ, সেটাকে আমি ডাব্লিউ লিখলাম। ডাব্লিউ, এটা মনে করো গ্রাম এককে আছে। আর এই যে বিদ্যুৎ বা চার্জ, এই চার্জের পরিমাণটাকে আমি ধরো যে কিউ দ্বারা প্রকাশ করতেছি, চার্জ, ঠিক আছে? এটা মনে করে কুলম্ব এককে আসবে, এটা সি এককে আসবে, কুলম্ব। তাহলে এখানের যে থিওরিটা আছে, এই থিওরি অনুযায়ী ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। এটাই বুঝাইছে যে আমার চার্জ যত পরিমাণে আমি পাস করব, আমার ভরও তত পরিমাণে বাড়বে। যেমন এর আগে হচ্ছে 2টা ইলেকট্রন পাস করছিল, আমার যদি এখন 100টা ইলেকট্রন পাস করাই, তাহলে কি বেশি পরিমাণে সোডিয়াম যোগ হইতো না বলতো? আমার যদি ওইখানে 2টা ইলেকট্রনের জায়গায় 100টা ইলেকট্রন যাইতো, তাহলে সোডিয়াম যতটুকু জমা হয়েছে তার থেকে বেশি হইতো। এটাই বুঝাইছে যে আমার যত পরিমাণে চার্জ প্রবাহিত হবে, বা তুমি বলতে পারো ইলেকট্রন যত পরিমাণে ছেড়ে দিবে বা গ্রহণ করবে, তার উপর নির্ভরশীল হচ্ছে এখানের ভর। যত পরিমাণে ইলেকট্রন একসেপ্ট করবে তত পরিমাণে সঞ্চিত হবে ডাব্লিউ, আর যত পরিমাণে ইলেকট্রন ছেড়ে দিবে তত পরিমাণে দ্রবীভূত হবে ডাব্লিউ। বুঝতে পারছি? আচ্ছা, যেহেতু সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক চিহ্ন উঠায় নিয়ে আমরা কি আনি? একটা ধ্রুবক নিয়ে আসি। এই ধ্রুবকটাকে আমরা জেড দিয়ে লিখি এবং এই জেড এর পরিচয় আমরা সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে? এই জেড এর নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই সম্পর্কে আমরা সামনের স্লাইডে জানতে পারবো। আপাতত এই কিউ নিয়ে জানি। আমরা মোটামুটি তো 9-10 থেকে জেনে আসছি যে আই ইকুয়ালস টু কিউ বাই টি, তাই না? আই ইকুয়ালস টু কিউ বাই টি জানছি না, যে একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণকেই বলা হয় বিদ্যুৎ, বিদ্যুৎ প্রবাহ। তাহলে কিউ ইকুয়ালস টু আমরা আইটি প্রকাশ করতে পারি, তাই তো? কিউ ইকুয়ালস টু আইটি প্রকাশ করা যায়। দ্যাটস মিন যে আমি ডাব্লিউ ইকুয়ালস টু জেড আই টি লিখতে পারি। ডাব্লিউ ইকুয়ালস টু জেড আই টি আমি এখানে লিখতে পারি কিউ কে চেঞ্জ করে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি যে আমাদের এই জেড এর মানে কি একটু এখানে লিখে দিই। প্রথমত এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড, এই জেড এর মানে হচ্ছে আসলে, আমি যদি সূত্রটা লিখি, সূত্রটা তার আণবিক বা পারমাণবিক ভর, যাকে নিয়ে কাজ করব, ঠিক আছে? তার আণবিক বা পারমাণবিক ভর, পরমাণু হলে পারমাণবিক ভর, অণু হলে আণবিক ভর, ডিভাইডেড বাই তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা গুণ 96,500, 96500, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের সূত্র। তবে এই সূত্রের আমরা দেখবো যে প্রমাণ কিভাবে কি হয়, এটা আপাতত এটা মনে রাখি। আচ্ছা, আণবিক বা পারমাণবিক ভরকে যে আমরা এম দ্বারা প্রকাশ করি, এটা তো জানি, বড় এম দ্বারা প্রকাশ করি। আর তুল্য সংখ্যাকে যে ই দ্বারা প্রকাশ করি, এটাও আমরা জানি। তাহলে আমি এখানে লিখতে পারি না জেড ইকুয়ালস টু এম বাই ই ইন্টু 96500?
লেখা যায়? আচ্ছা, এই যে 96500 আছে, এটাকে আবার 1 ফ্যারাডে বলে। এটাও কেমনে আসে এটাও আমরা সামনে জানতে পারবো। এটা মানে হচ্ছে 1 ফ্যারাডে, বা ফ্যারাডে কনস্ট্যান্টও বলা হয়, যার কারণে আমরা এটাকে লিখতে পারি M/EF। ঠিক আছে, কিভাবে কি আসছে আমরা কিন্তু সামনের স্লাইডে জানতে পারবো, আগেই বলে রাখতেছি। ঠিক আছে, আপাতত এখানে সূত্রটা এস্টাবলিশ করার জন্য আমরা এটার আধার নিতেছি। তাহলে W ইকুয়ালস টু জেড এর জায়গায় M/EF আইটি লেখা যায়, বা আলটিমেটলি তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে যে W ইকুয়ালস টু বারবার স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো W ইকুয়ালস টু MIT/EF লেখা যায়। এটা খুব সহজে মনে রাখা যায়। এমআইটি তো ইউনিভার্সিটি অফ, কি বলে, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেটা থেকে তুমি এমআইটি মনে রাখবা, আর নিচে হচ্ছে ইএফ জাস্ট। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু MIT/EF। আচ্ছা, এটা একটা সূত্র জানলাম, এটাকে মনে রাখবা, এটা একটা সূত্র জানলাম। এই সূত্র থেকে আরো দুইটা সূত্র নিয়ে আসা যায়, কেমনে একটু দেখো। আমি যদি এম কে এখানে ক্রস করি তাহলে W/M লেখা যায়, ইকুয়ালস টু IT/EF লেখা যায়, IT/EF। আচ্ছা, আমাকে বলো তো, তোমরা মোল সংখ্যাকে প্রকাশ করার সিস্টেম তো আশা করি জানো, যে ভরকে যদি তার আণবিক ভর দ্বারা ভাগ করা হয় তাকে আমি হচ্ছে মোল সংখ্যা বলি, এবং সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে এন ইকুয়ালস টু W/M, এটা তোমরা অলরেডি জেনে আসছো। তাই আমি লিখতে পারি না এখানে যে এন ইকুয়ালস টু IT/EF? তাহলে এইটাও একটা সূত্র পেয়ে গেলাম মোল সংখ্যার সাহায্যে। আচ্ছা, এবং আইটি কে আবার হচ্ছে আমরা আগের মতো চার্জ হিসেবে কল্পনা করতে পারি। তাহলে আমি আরেকটাও লিখতে পারি, এন ইকুয়ালস টু Q/EF। এই যে এখান থেকে আমি এটা পাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থার্ড সূত্র। তাহলে এই তিনটা সূত্র আমি বক্স করে দিছি, এই তিনটা সূত্র মনে রাখা লাগবে। W ইকুয়ালস টু MIT/EF, N ইকুয়ালস টু IT/EF, আর N ইকুয়ালস টু Q/EF। মনে থাকবে তো? যাদের হাতে খাতা কলম আছে তার একটু লিখে নাও, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা সামনে ম্যাথ করবো। সব লেখা হয়ে গেছে? সাকিবুনের লেখা শেষ, সাকিব, প্রজ্ঞা, তানিয়া, আচ্ছা, ফারহিন, তানভীর, ওকে। আতিকে বলতেছি লিখি নাই, না লিখলে সমস্যা হচ্ছে, তোমাকে এটা মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, আপাতত ইনস্ট্যান্ট এটা মনে রাখতে হবে, সামনে ম্যাথ করতে হবে এটা দিয়ে। আচ্ছা, সামনের স্লাইডে যাই তাহলে আমরা। ঠিক আছে, দেখো এখন আমরা একটা জিনিস সম্পর্কে জানবো, যে ফ্যারাডের সূত্রের সাহায্যে ই বা ইলেকট্রনের চার্জের গণনা, এই ইলেকট্রনের চার্জের গণনাটা কি একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফ্যারাডে বলছে যে 1 মোল ইলেকট্রনের যে চার্জ, ফ্যারাডের কথা অনুযায়ী 1 মোল ইলেকট্রনের চার্জ এটাকে তিনি নিজের নাম অনুসারে 1 ফ্যারাডে বলে দিয়েছেন, 1 ফ্যারাডে। ঠিক আছে, কি বললাম, যে ফ্যারাডে, বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1 মোল ইলেকট্রনের যে চার্জ সেটাকে সে 1 ফ্যারাড বলে দিছে। ঠিক আছে, এটা মেনে নিতে হবে তোমার, বুঝছো? মনে থাকবে যে 1 মোল ইলেকট্রনের চার্জকে 1 ফ্যারাড বলা হবে। এখন ঘটনা হচ্ছে, এই যে 1 ফ্যারাডে পাই, 1 ফ্যারাডটা তোমাকে বের করা লাগবে যে আসলে কত কুলম্ব হয়। আচ্ছা, 1 মোল মানে হচ্ছে আমাদের কতটা ইলেকট্রন আছে বলতো? 1 মোল মানে কতটা ইলেকট্রন থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক না? তার মানে 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা, একটা ইলেকট্রনের চার্জ কত বলতো? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। বুঝতে পারছি? তাহলে আমার টোটাল 1 মোল ইলেকট্রনের চার্জ কতটুকু হবে, এই দুইটারে যদি আমি গুণ করি তাহলে আমি পেয়ে যাবো। এবং এই দুইটার গুণফল প্রায় আমাদের, মানে এটা আসে হচ্ছে
96,485 সামথিং টাইপের আর কি। ঠিক আছে, তা এটাকে আমরা কি করি যে ধরে নেই 96,500 এর সমান ধরে নেই আমরা। ঠিক আছে, অর্থাৎ 96500 এটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে কল্পনা নিয়ে নিই আর কি। মানে ওই 15 আর কি কম বেশি আছে, তো 15 আমরা আর কি যোগ করে লিখি। আচ্ছা, তাই আমি লিখতে পারি এখানে যে 1 ফ্যারাডে ইকুয়ালস টু 96500 কুলম। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি অবজেক্টিভে তোমাকে যদি আসে যে 1 মোল ইলেকট্রনের চার্জ কত, তুমি কি বলবা? কত কুলম? 96500 কুলম। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে 2 মোল ইলেকট্রনের চার্জ কত বলো তো? 2 মোল ইলেকট্রনের চার্জ কত? সেটা হবে 2 ফ্যারাডে, বা আমি বলবো যে 2 ইন্টু 96500 কুলম। আচ্ছা, 3 মোল যদি বলি, 3 মোল ইলেকট্রনের চার্জ কত? 3 ফ্যারাডে হবে, এবং সেটা হবে 3 ইন্টু 96500 কুলম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি না যে আমাদের এই ফ্যারাডের কাহিনীটা। আর এটাকে কিন্তু আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে মনে রাখবো, যে ফ্যারাড কনস্ট্যান্টও বলা হয় এটাকে, 1 ফ্যারাড। এটাকে আমরা মনে রাখবো 96500। ঠিক আছে, এখন আসি ওই যে জেড ছিল তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সেখানে। আচ্ছা, এখানে একটা লাইন লিখছে, কি লিখছে বলো তো? লিখছে যে তড়িৎ বিশ্লেষ্য এর মধ্য দিয়ে 1 কুলম চার্জ প্রবাহিত করলে যে পরিমাণে পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হয় তাই উক্ত পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কি বললাম একটু খেয়াল রেখো, তড়িৎ বিশ্লেষ্যর মধ্য দিয়ে আমি 1 কুলম চার্জ প্রবাহিত করব, এবং 1 কুলম চার্জ প্রবাহিত করলে অবশ্যই আমার কি হবে, হয় সঞ্চিত হবে বা দ্রবীভূত হবে পদার্থ। তো যতটুকু যেই পদার্থটা সঞ্চিত বা দ্রবীভূত হচ্ছে তার পরিমাণকেই বলা হয়, বা তার যেই ভর, সেই ভরকেই বলা হয় হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ক্লিয়ার সবাই? জিহান বলতেছি যে মাত্র আসছি, এটা খুবই প্রাউডের বিষয় না যে মাত্র আসছি? এতক্ষণ ধরে হচ্ছে মানে কতগুলি স্লাইড গেছে গা, এখন সে আইসা বলে যে মাত্র আসছি। আচ্ছা, সমস্যা নাই, এখনো ম্যাথ করানো শুরু হয় নাই, এখান থেকে দেখো আশা করি বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা এখন একটা ঘটনা দেখি, যে ধরো আমি একটা তোমাকে তাহলে আমাদের একটা সোডিয়াম ধাতুতে পরিণত হবে, এটা তো বুঝি, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি একটু চিন্তা করি, আমরা যে একটা বিক্রিয়া লিখি সেটা কিন্তু আমরা মোল হিসেবে চিন্তা করি, যে আমাদের 1 মোল সোডিয়াম প্লাস 1 মোল ইলেকট্রনকে গ্রহণ করে 1 মোল সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে, তাই তো? এখন আমি এটাকে যদি লিখি যেটা 1 মোল, ইলেকট্রনও 1 মোল, আমার ধাতু যেটা উৎপন্ন হয়েছে সেটাও কিন্তু 1 মোল সোডিয়াম, তাই না? আমাকে বলো তো 1 মোল সোডিয়াম ধাতুর ভর কতটুকু? কে বলতে পারবা? 1 মোল সোডিয়ামের ভর, এই তো সাবাস, 23 গ্রাম। তাহলে 23 গ্রাম আমরা ভর পেয়ে যাচ্ছি। তাহলে আমি যদি এখন এই লাইনটা লিখি, দেখো তো তোমরা একটু এগ্রি হও নাকি? যদি আমি লিখি যে 1 মোল ইলেকট্রন প্রবাহিত করায় জমা হয় 23 গ্রাম সোডিয়াম। দেখো তো এই কথাটার সাথে তোমরা মানে এগ্রি কিনা? এই কথাটা কি ঠিক না, যে 1 মোল ইলেকট্রন পাস করেই তো আমি হচ্ছে 1 মোল সোডিয়াম পাইছিলাম, এবং 1 মোল সোডিয়াম মানে 23 গ্রাম সোডিয়াম। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে বলো তো এর আগের স্লাইড অনুযায়ী এই যে 1 মোল ইলেকট্রন, সেই 1 মোল ইলেকট্রনের চার্জ কত পাইছিলাম বলো তো আমাকে? 1 মোল ইলেকট্রনের চার্জ পাইছিলাম যে
00 কুলম ইলেকট্রন আমাদের এই পরিমাণের চার্জ যদি লিখি, চার্জ প্রবাহিত করায় জমা হয়েছে কতটুকু সোডিয়াম বলতো? 23 গ্রাম সোডিয়াম। আচ্ছা, এখন রাসায়নিক তুল্যাঙ্ক যদি বাইর করতে বলে আমাকে কি লেখা লাগবে বলতো? 1 কুলম চার্জ প্রবাহিত করলে যে পরিমাণে আমার সোডিয়াম যুক্ত হতো, তাহলে 1 কুলম্বের জন্য চার্জ প্রবাহিত করলে জমা হইতো কতটুকু? যে 23/96500 গ্রাম সোডিয়াম। এবং এটাকে আমরা কি লেখা শিখছি বলতো? এটাকে আমরা হচ্ছে নিচে ফ্যারাড হিসেবে লেখা শিখছি না? তার মানে আমি লিখতে পারি না যে 23/f লেখা যায়? ফ্যারাড হিসেবে কল্পনা করছি যেহেতু আমরা। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে যে উপরে যে 23, এই 23 গ্রামটা এই সোডিয়ামের জন্য যে মলিকুলার ওয়েট, এটাও তো জানি আমরা, তাই না? সোডিয়ামের মলিকুলার ওয়েট বা আণবিক ভর 23 না? তাহলে আমি এটা উপরেরটা 23 কে মুছে দিয়ে আমি কি লিখতে পারি? এখানে এম লিখতে পারি না? আচ্ছা, আর এখন এটা একটা এক্সাম্পল আমরা জানলাম। দেখো তো, আমি নিচে লিখতে পারি না যে 1 ইন্টু এফ? আর ওয়ানটা হচ্ছে আমাদের সোডিয়ামের জন্য, একটু চিন্তা করো তো, এই যে 1 মোল ইলেকট্রন গেছে, এই 1 মোল ইলেকট্রন সোডিয়ামের জন্য আমরা তুল্য সংখ্যা হিসেবে কল্পনা করতে পারি না? যে তুল্য সংখ্যা মানে কি শিখছিলাম? ইলেকট্রন যে কয়টা আদান প্রদান হয়। তাহলে দেখো তো, নিচে যদি আমি ই দ্বারা গুণ করি, কথাটা কি এগ্রি করা যায় না? দেখো, এই জিনিসটা যদি আরেকটু ক্লিয়ারলি জানতে চাও তাহলে আমি নিলাম ম্যাগনেসিয়ামের এক্সাম্পল। এটাকে আমি এখানে স্টপ করলাম। ধরো ম্যাগনেসিয়াম 2+ আছে। আচ্ছা, ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত যদি করতে চাই কয় মোল ইলেকট্রন লাগবে বলে মনে করো বলো তো? 2 মোল ইলেকট্রন লাগবে। এবং 2 মোল ইলেকট্রন গ্রহণ করে সে ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হবে, তাই না? আচ্ছা, এখন আমি এখানে নিচে লিখতেছি যে 1 মোল, এখানে লিখতেছি আমি 2 মোল ইলেকট্রন, আর এখানে আমাদের ধাতু তৈরি হচ্ছে কিন্তু 1 মোল ম্যাগনেসিয়াম, বা আমি বলতে পারি 24 গ্রাম, বা 24 গ্রাম, 24 গ্রাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু লেখা যায়। আচ্ছা, তাহলে আমি এইখান থেকে ঐকিক নিয়মের মতো করে আগের মতো করে লিখতে পারি না যে 1 মোল ইলেকট্রন পাস করার ফলে আমার জমা হয়েছে কতটুকু? 24 গ্রাম ম্যাগনেসিয়াম। আচ্ছা, তাহলে আমাদের 1 ফ্যারাডে বা 96500, যে 96500 ইলেকট্রন পাস করায় জমা হয়েছে, এই যে 2 × 96500 ইলেকট্রন পাস করায় জমা হয়েছে 24 গ্রাম। আচ্ছা, এখন আমি যদি 1 কুলম্বের জন্য বের করি, যে 1 কুলম্ব, এটা তো হচ্ছে আমাদের 2 × 96500 কুলম্ব ছিল। আমি যদি এখন লিখি যে 1 কুলম্বের জন্য কত, কতটুকু হয়েছে? তাহলে 1 কুলম্ব ইলেকট্রন পাসের জন্য আমাদের আণবিক বা পারমাণবিক ভর, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আণবিক বা পারমাণবিক ভর। ই মানে হচ্ছে আমাদের তুল্য সংখ্যা, ই মানে হচ্ছে তুল্য সংখ্যা, এবং এফ মানে হচ্ছে আমাদের ওই যে 1 ফ্যারাডে মানে 96500। ওকে, সবাই বুঝতে পারছি? আচ্ছা, আমাকে জিজ্ঞেস করতেছে ইমরান সেকেন্ড লাইনটা কি? যেখানে 2 × 96500, হ্যাঁ, এই যে সেকেন্ড লাইনটা বুঝি নাই। সেকেন্ড লাইনের মধ্যে বলছিলাম যে আমাদের যেহেতু 2 মোল ইলেকট্রন এখানে পাস করতেছে, তাহলে টোটাল চার্জ কতটুকু? এখানে দেখো তো, এই যে 2 মোল ইলেকট্রন যদি পাস করে, 2 মোল ইলেকট্রন পাস করার হচ্ছে আমাদের 2 × 96500 কি বলে চার্জ হবে না, এত কুলম চার্জ হবে না, কারণ 1 মোল ইলেকট্রনের চার্জকেই বলা হইতেছে 96500 কুলম। তাহলে 2 মোল ইলেকট্রনের চার্জকে কত বলা হবে? 2 × 96500 কুলম। আশা করি বুঝতে পারছি।
সবাই বুঝতে পারছি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন সামনের দিকে যাই। ও আচ্ছা আচ্ছা, আমি একটা মনে হয় ভুল লিখছি, এটা নিয়েই সবাই হচ্ছে কনসার্ন। আচ্ছা, এখানে আমি 1 মোল ইলেকট্রন লিখছি, তো এটা মুছে দিলাম, সমস্যা নাই। এটা 2 মোল লিখে দেব। ঠিক আছে, এখন আশা করি সব ঠিকঠাক। ঠিক আছে। আচ্ছা, সামনের দিকে যাই তাহলে। আর তো কোনো ঝামেলা নাই, সবাই বুঝতে পারছি তো জেড ইকুয়ালস টু এম বাই এফ কেমনে হয়। আচ্ছা, যদি বুঝে থাকি, এই কনসেপ্টের উপর ভিত্তি করে একটা পোল কোশ্চেন আছে, তাড়াতাড়ি অ্যান্সার করবা। দেখো, আমি একটা পোল কোশ্চেন লঞ্চ করে দিছি। কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে কত মোল কপার জমা হবে সেটা জিজ্ঞেস করছে। তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, মাত্র কি বলবো 35% পার্টিসিপেট করছো। একটু খাতায় কলমে তুমি যদি করো তাইলে বুঝতে পারবা যে ঘটনা কি ঘটতেছে, সোজা জিনিস। আচ্ছা, আমি আর সময় দিতে পারবো না, 1 মিনিট ঊর্ধ্বে চলে গেছে, আমি পোলটা এন্ড করে দিই। আচ্ছা, দেখো এখানে আসলে প্রায় সমান সমানই সব অ্যান্সার আসছে। এ বি সি একেবারেই সমান সমান বলা যায় অ্যান্সার করছো, আর নিচে হচ্ছে ডি আবার কিছু জন অ্যান্সার করছো 14% আর কি। যাই হোক, দেখি এটা আসলে কত হয়। ঠিক আছে, যাদের এখনো হচ্ছে মানে এখানের আয়ত্তে নিতে পারো নাই, তাদের জন্য আমি এটা ম্যাথটা করে দিতেছি। দেখো, এখানে যেটা করছে সেটা হচ্ছে যে কপার সালফেটের মধ্য দিয়ে আমি 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করব। তো কপার সালফেট মানে কি, সে বিয়োজিত হয়ে কপার 2+ হবে, আর সালফেট 2- হবে। আচ্ছা, কপার 2+ কয়টা ইলেকট্রন নিয়ে একটা কপারে পরিণত হবে বলো তো? 2 মোল। মানে 1 মোল কপার হচ্ছে অবশ্যই 2 মোল ইলেকট্রনকে নিবে, এবং কপার ধাতুতে পরিণত হবে। তাহলে এই পরিমাণ কপার জমা হবে। তাহলে দেখো তো, আমার এখানের কয় মোল এখানে বলছে যে কয় মোল হচ্ছে কপার জমা হবে, এটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, 1 ফ্যারাডে যদি আমি প্রবেশ করাই, এখানে আমি দেখতে পারতেছি এই 2 মোল ইলেকট্রন থেকেই বোঝা যাচ্ছে যে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, এবং 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করে আমরা পাইছি 1 মোল কপার ধাতু। এখন 1 ফ্যারাডে তাহলে যদি বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে কতটুকু হবে? 1/2 বা 0.5 মোল কপার। সবাই বুঝতে পারছি? তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ, 0.5 মোল এট ক্যাথোড। ঠিক আছে। আচ্ছা, ক্যাথোড অ্যানোড নিয়ে অনেকে ঝামেলায় পড়ছিলা। ক্যাথোডে গিয়ে হচ্ছে জমা হয়, এর আগেও দেখাইছিলাম। তো ক্যাথোডে গিয়েই আমার কপারটা গিয়ে জমা হবে, অ্যানোডে থেকে বরং ক্ষয় হয়, ক্যাথোডে হয় হচ্ছে জমে। ঠিক আছে, ক্যাথোডে হচ্ছে জমে, জমা হয়। আচ্ছা, তার মানে অ্যান্সার হবে এ। ঠিক আছে। আচ্ছা, মারুফের অ্যান্সার আমি কিন্তু দিয়ে দিলাম যে ক্যাথোডে হচ্ছে সবসময় জমা হয় এবং অ্যানোড থেকে ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে এখন যাব, এবং সামনের স্লাইড থেকে একেবারে একটানা ম্যাথ, আমরা 2-1টা ম্যাথ করে আবার একটা রেস্ট নিব, রেস্ট নেওয়ার পর হচ্ছে পরবর্তীতে আবার ম্যাথ করব। ঠিক আছে, দেখি। হ্যাঁ, আমি একটু ওদের সাথে একটা কথা বলি। আচ্ছা ভাইয়া শোনো, তোমরা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কিউএনএ তে কোশ্চেন করো, সমস্যা নাই। ও তো একটা জিনিস সুন্দর করে পড়াচ্ছে ঠান্ডা মাথায়, এই কারণে আর কি চ্যাট বক্সে মাঝে মধ্যে কোশ্চেন রিড করতে পারে না। যদি এমন সমস্যা হয় কিউএনএ তে কোশ্চেন করে, আমি আনসার দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ভাই, কন্টিনিউ করেন তাহলে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা এখন আসতেছি যে ফ্যারাডের সূত্রের মধ্যে। আচ্ছা, ফ্যারাডের সূত্রের যেই ম্যাথ, সেই ম্যাথগুলো আমরা দেখি ফার্স্টে। এখানে একটা ম্যাথ আছে, তুমি আগে নিজে পড়ো যে কি বলছেন। যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণের মধ্যে দিয়ে কত কুলম বিদ্যুৎ চালনা করলে 4 মোল ম্যাঙ্গানিজ 2+ আয়ন তৈরি হবে।
ঠিক আছে, এই হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা, এটা একটা সহজ প্রশ্ন। এখান থেকে আমাদের যদি সলভ করতে হয় তোমাকে জানা লাগবে যে এইখানে যে ম্যাঙ্গানিজটা আছে সেই ম্যাঙ্গানিজের আসলে চার্জ কত। আমাকে বলো তো এখানে ম্যাঙ্গানিজের চার্জ কত, কে বলতে পারবা? হ্যাঁ, 7+। তার মানে 7+ থেকে 2+ হয়েছে। আমাকে একটু বলো তো এটা কি ইলেকট্রন দেওয়ার ফলে হয়েছে না নেওয়ার ফলে হয়েছে? 7+ থেকে 2+, অনেকে দেওয়া বলতেছে কি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের চার্জের মানটা কমতেছে, তার মানে চার্জের মান যেহেতু কমে তার মানে ইলেকট্রন সে গ্রহণ করছে। তাহলে আমার যদি রিয়াকশনটা লিখি, রিয়াকশনটা ঠিক এরকম যে MnO4- এখান থেকে আমার তৈরি করছে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে 5 মোল ইলেকট্রন নেওয়া হয়েছে, নিয়ে Mn2+ পরিণত হয়েছে। এই হচ্ছে রিয়াকশন আমাদের, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই 7+ থেকে যদি আমি 5টা যোগ করে দিই ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন তো ঋণাত্মক, যার কারণে 2+ পরিণত হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই 5 যে দেখতে পারতেছি ইলেকট্রন, এখান থেকে বোঝা যাচ্ছে যে ই এর মান কত, ই এর মান 5। যতগুলো ইলেকট্রন পাস হয় বা যতগুলো ইলেকট্রন দেয় সেটাকেই বলা হয় হচ্ছে ই, ঠিক আছে। যতগুলো দেওয়া নেওয়া হয় ততগুলাকেই বলা হইতেছে ই বা কি বলে তুল্য সংখ্যা। তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে কত কুলম চার্জ প্রবাহিতের ফলে হবে। তো আমরা একটু আগে সূত্র দেখছিলাম যে যদি হচ্ছে এন লিখি, এন ইকুয়ালস টু কিউ বাই ইএফ, এই সূত্রটা আমরা দেখছিলাম, তাই না? আচ্ছা, এখানে আমরা কি কি জানি একটু দেখি। এই যে 4 মোল, এখান থেকে আমরা এন এর মানটা জেনে গেছি। এখানে যে আমাদের কত কুলম সেটা আমার জানতে চাইছে, দ্যাট মিন্স কিউ এর ভ্যালু আমি জানি না। আর এখানে ই এর মানটা আমরা জেনে গেছি, ফ্যারাডের যেহেতু কনস্ট্যান্ট 96500, এটা আমরা জানতে পারি। সুতরাং আমি লিখতে পারি যে কিউ ইকুয়ালস টু এন ইন্টু ই ইন্টু এফ। মানগুলা বসাই দেই। এখানে হচ্ছে এন এর মান কত, 4 মোল, ই এর মান কত, 5, আর এটা 96500, ঠিক আছে। তাহলে এত কুলম চার্জ প্রবাহিত হওয়ার ফলে এটা পাবো। এই হচ্ছে ফার্স্ট এর অ্যান্সার। আচ্ছা, নেক্সট এরটা দেখি। এখানে লেখা আছে যে অ্যালুমিনিয়াম 3+ থেকে আমার অ্যালুমিনিয়াম এবং 3টা ইলেকট্রন ছেড়ে দিছে আর কি, মানে সরি যোগ হবে। মানে অ্যাকচুয়ালি যে রিয়াকশনটা সেটা হচ্ছে আমার এখানের আচ্ছা, এটা প্লাস লিখছে, এটা প্রবাবলি একটু ভুল লেখা। আচ্ছা, এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, ঠিক আছে। এই আইটি কে আমরা হচ্ছে কুলম্ব আকারে লিখতে পারি, মানে হচ্ছে কিউ লিখতে পারি। দ্যাট মিন এখানে হচ্ছে আমরা এম কিউ বাই ইএফ লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে জানতে চাই কিউ এর মানটাই। তাহলে কিউ ইকুয়ালস টু, আমি যদি এখন এটাকে ক্রস করি, ডাব্লিউ ইন্টু ইএফ ডিভাইডেড বাই এম, এদিকে সব মানগুলা বসাই দিই। দেখো ডাব্লিউ এর মান কত বলছে, 6, আর ই এর মান কত বলছে, এখানে 3 আমি দেখতে পাচ্ছি, ফ্যারাডের কনস্ট্যান্ট 96500, আর এম এর মান এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য কত বলতো, অ্যালুমিনিয়ামের এই তো ফারহিন আগে বলে দিছে, অ্যালুমিনিয়ামের মলিকুলার ওয়েট হচ্ছে 27। তাহলে এত কুলম চার্জ আমি পেয়ে যাবো। এটার অ্যান্সার কত হয় দেখো তো, এটার অ্যান্সার হয় হচ্ছে, হ্যাঁ, 64333.33, এরকম এতগুলো। তাহলে আশা করি বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ দেখি, এরপরে আমরা ব্রেকে চলে যাব। দেখো, এটা একটা মজার ম্যাথ। এখানে বলছে যে হাইড্রোজেন সালফাইড, সরি সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সাথে মিশ্রিত
পানি থেকে আমি যদি হচ্ছে 1 মোল অক্সিজেন পাই তাহলে কত ফ্যারাডে, সেটা আমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, এখানে আমাকে বুঝতে হবে যে বিক্রিয়াটা কি হয়, এটা দেখার বিষয়। এখানে আমাদের H2 SO4 থেকে উৎপন্ন হবে হচ্ছে H প্লাস সালফেট 2 মাইনাস, আর পানির থেকে উৎপন্ন হবে হচ্ছে আমাদের H প্লাস OH মাইনাস। ঠিক আছে। আচ্ছা, যেহেতু অক্সিজেন এর কথা চিন্তা করতেছি, আমাদের সালফেট কিন্তু দর্শক আয়ন হিসেবেই থাকে, সালফেটের কিন্তু ঝামেলা হয় না। যেটা হয় হচ্ছে যে এই যে হাইড্রোক্সিল আছে, সেই হাইড্রোক্সিল কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়। এবং এই বিক্রিয়া কিন্তু তোমরা 9-10 থেকে দেখে আসতেছো যে কি হয়, এই হাইড্রোক্সিল OH OH মাইনাস ইলেকট্রন ছেড়ে দিয়ে, ধরো যে আমার 4 মোল হচ্ছে হাইড্রোক্সিল আছে, এখান থেকে 4 মোল ইলেকট্রন ছেড়ে দিয়ে সে পানি আর অক্সিজেনে পরিণত হয়। যদি তুমি সমতা করতে চাও, সমতা হচ্ছে এখানে হাইড্রোজেন 4টা আছে, তার মানে এটা 2 করে দাও, অক্সিজেন আমাদের এই তো মিলে গেছে। এই হচ্ছে আমাদের রিয়াকশন। ঠিক আছে। এই রিয়াকশনের মধ্যে আমার যে অক্সিজেন উৎপন্ন হয়েছে, সেই অক্সিজেন আমার এটা নিয়ে কাজ, যে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়েছে আমার এই অক্সিজেন পরিণত করতে। তাহলে 1 মোল অক্সিজেন পাওয়ার জন্য কত মোল ইলেকট্রনকে পাস করা লাগছে বলে মনে করো, বলো তো। 1 মোল অক্সিজেন যে পাই গেলাম, এখানে যে 1 মোল লিখতেছি, এই 1 মোল অক্সিজেন পাওয়ার জন্য আমাকে বিক্রিয়া করানো লাগছে 4 মোল ইলেকট্রনের। তার মানে আমি লিখতে পারি না যে 4 মোল ইলেকট্রনকে 4 ফ্যারাডে, তার মানে 4 ফ্যারাডে বিদ্যুৎ আমার প্রবাহিত করে 1 মোল অক্সিজেন আমি পাচ্ছি। সুতরাং আমি লিখতে পারি যে হচ্ছে কি বলে, এখানে জিজ্ঞেস করছে যে কত ফ্যারাডে মানে প্রয়োজন, এখানে আমি তার মানে অ্যান্সার হচ্ছে 4 ফ্যারাডেই হবে। ঠিক আছে। সুতরাং আমি লিখতে পারি যে 1 মোল O2 উৎপন্ন করতে 4 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। মানে এটা আসলে ম্যাথের মতো কিছু না, এটা জাস্ট রিয়াকশনটা করলেই বুঝে যাবা। আচ্ছা, আর নেক্সট যে কোশ্চেনটা করছে যে এখানে যদি আমি 1 মোল পানির কথা চিন্তা করি, তাহলে পানির জন্য কত ফ্যারাডে লাগবে। এটা এটা